পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হল ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রস্তাব। পক্ষে বিপক্ষে লাখো মানুষের মিছিল। ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 272। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় 2.5 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ। সিরীয় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলার প্রতিশোধে পাল্টা হামলার আহ্বান। শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয়। এবং ওয়াল স্ট্রিটের কাছ থেকে অর্থ নেওয়ায় হিলারির সমালোচনা করলেন বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করছেন রিপাবলিকান প্রার্থীরা, অভিযোগ হিলারির। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রস্তাব 2/3 বেশি সমর্থন পেয়ে পার্লামেন্টের নিম্ন কক্ষে পাশ হয়েছে। 348 জন সংসদ সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 133 জন। এরই মধ্যে রোসেফের অভিশংসন প্রস্তাব পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়ার পর এর পক্ষে বিপক্ষে মিছিল করেছে লাখ লাখ ব্রাজিলবাসী। প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রস্তাব পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়ার পর ব্রাসিলিয়ায় পার্লামেন্টের সামনে বিজয় মিছিল করে রোসেফ বিরোধী বিক্ষোভকারীরা। জনসমুদ্রে পরিণত হয় শহরের অন্যান্য পথঘাটও। টানা বিক্ষোভের পর এ জয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আজ এক নতুন ব্রাজিলের জন্ম হলো, যে ব্রাজিলে গণতন্ত্র রয়েছে, আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান রয়েছে। আগামীতে সব ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের দেশের সৎ মানুষদের জন্য আমরা সব বাধাই অতিক্রম করতে পেরেছি। আমি এ পর্যন্ত রোসেফ বিরোধী সব র্যালিতে যোগ দিয়েছি, প্রয়োজন হলে ভবিষ্যতেও আসব। এক জরিপে দেখা গেছে ব্রাজিলের 20 কোটি জনগণের মধ্যে 60% মানুষ রোসেফের অভিশংসন প্রস্তাব সমর্থন করে। পাল্টা বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট দিলমা রোসেফের দল ওয়ার্কার্স পার্টির সমর্থকরাও। রোসেফের অভিশংসন প্রস্তাবের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা ব্রাজিলের গণতন্ত্রের পক্ষে এবং রোসেফের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিপক্ষে। বিরোধীরা বলছে এটা কোনো ষড়যন্ত্র নয়, তবে আমরা বলবো এটা অবশ্যই একটি ষড়যন্ত্র। রোববার রোসেফের অভিশংসন প্রস্তাবের বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। এ সময় 513 জনের মধ্যে অভিশংসন প্রস্তাবের সমর্থনে ভোট দেন 367 সদস্য। বিপক্ষে ভোট পড়ে 337টি। 7 জন ভোট দেয়া থেকে বিরত থাকেন এবং 2 জন সদস্য অনুপস্থিত ছিলেন। 2/3 বেশি সমর্থন পাওয়ায় অভিশংসন প্রস্তাবটি পরবর্তীতে উচ্চকক্ষ সিনেটে তোলা হবে। প্রস্তাবটি সিনেটের 2/3 সদস্য সমর্থন পেলে প্রেসিডেন্ট রোসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন। আর সিনেটে অভিশংসন কার্যক্রম চলাকালে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য দুবার আবেদন করতে পারবেন রোসেফ। দিলমা রোসেফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2014 সালে পুনর্নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসাবে কারসাজি করেছিলেন তিনি। এছাড়া রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন রোসেফ। শিরিন আক্তার, সময় সংবাদ। ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 272-এ। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় 2,500 মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। দুর্গতদের সহায়তায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ইকুয়েডর জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের অর্ধেকের বেশিরভাগ এলাকা এখন বিধ্বস্ত। ঠিক তেমনি ভূমিকম্পের পর সব হারিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছেন চামাঙ্গা শহরের নেলি ইন্ট্রিয়াগো। অন্য সবার মতোই তার বাড়িঘর ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে। এখন রাস্তায় আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমি কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলাম। আমার মেয়ে বাড়িতেই ছিল। পরে আমার স্বামী তাকে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বের হয়। এখন আমার বাড়ির অবস্থা এরকম। আমাদের কি করার আছে তা জানা নেই। এদিকে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় বেশ কয়েকটি এলাকা। এই অঞ্চলেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখানে প্রায় 163 বার ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানায় ইকুয়েডরের আবহাওয়া অধিদপ্তর।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। একই সঙ্গে ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লেস। এখনো বহু সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। আমরা এখনই ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। এদিকে ভূমিকম্পে হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। রোববার ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে টেলিভিশনে দেয়া এক ভাষণে একথা জানান তিনি। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আমি। এই মুহূর্তে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিলেও দুর্যোগ পরবর্তী বেশ কিছু সংকট যেমন পানি, বিদ্যুৎ, জরুরি সেবা এগুলোকেও সমান গুরুত্ব দিচ্ছি এবং এসব সংকট মোকাবেলায় যা যা করণীয় আমরা তাই করছি। এদিকে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ভেনেজুয়েলা, মেক্সিকো সহ এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। এছাড়াও ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রম আরো জোরদার করতে ইকুয়েডরে ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছে কলম্বিয়া সরকার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দুদফা শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় প্রায় 2.5 লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলেছে কর্তৃপক্ষ। দুদফা ভূমিকম্পের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান। সোমবার সেখানে প্রায় 1,80,000 মানুষ তৃতীয় দিনের মতো আকাশের নিচে অস্থায়ী শিবিরে বসবাস করেছে। প্রায় 62,000 ঘরবাড়ি এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, আর কমপক্ষে 3 লাখ বাড়িতে এখনো কোনো পানি নেই। ভূমিকম্পের পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 11 জন। সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার পর হেলিকপ্টারে করে কুমামোতো এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। জাপানের 6.4 মাত্রা ভূমিকম্প আঘাত হানার একদিনের মাথায় শুক্রবার রাতে আবারও কুমামোতো এলাকায় 7.3 মাত্রার ভূমিকম্পে 2,000-এরও বেশি মানুষ হতাহত হয়। সিরিয়ায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন উচ্চ মধ্যস্থতাকারী কমিটির প্রধান আসাদ আল জৌবি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের পর আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যেই রোববার জেনেভায় এই আহ্বান জানান তিনি। আলোচনার টেবিলের আড়ালে আসাদ সরকার বিদ্রোহীদের দমনে পূর্ণ শক্তি প্রয়োগের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এই অবস্থায় আবারও অনিশ্চিত হয়ে পড়েছে জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া দ্বিতীয় দফার শান্তি আলোচনা। টানাপোড়েন আর অনিশ্চয়তার পরও গত বুধবার জেনেভায় শুরু হয় দ্বিতীয় দফার শান্তি আলোচনা। এই আলোচনা শুরুর আগ থেকেই সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে, তাই প্রথম দিন থেকেই ফলপ্রসূ আলোচনার ব্যাপারে অনিশ্চয়তা চলে আসছিল। রোববার উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসির প্রধানের বক্তব্যে তা যেন অনেকটাই স্পষ্ট হলো। প্রেসিডেন্ট আসাদের সরে যাওয়ার প্রশ্নে এখনো অনড় এইচএনসি। আমি জানি সবাই শান্তি আলোচনায় অগ্রগতি চাইবেন। আমরা অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যেতে পারি না। জাতিসংঘের প্রতিনিধিও আলোচনায় আমাদের পক্ষে বিপক্ষে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আসাদ সরকারের ক্ষমতা ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। যুদ্ধবিরতির সুবিধা নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের উপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে এমন অভিযোগ করে সরকারি সেনাদের উপরও পাল্টা হামলা চালাতে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতির শর্ত ভেঙে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সরকারি সেনারা একটি আঘাত করলে পাল্টা তাদের উপরও 10টি হামলা চালানো উচিত বলেও মন্তব্য করেন আসাদ আল জৌবি। এই অবস্থায় যে কোনো মুহূর্তে আবারও শান্তি আলোচনা ভেঙে পড়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর জন্য পারস্পরিক আস্থাহীনতা ও প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকার বিষয়ে অনড় অবস্থানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সিরিয়ায় 5 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সংঘাতে 2,70,000-এরও বেশি মানুষের প্রাণহানির খবর জানিয়েছে গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে যা কিছু করা সম্ভব সিরিয়া সবকিছু করবে বলে জানিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। গোলানের সবটুকু অঞ্চল জন্মভূমির কাছে ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। এজন্য প্রয়োজনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করবে দামেস্ক। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দখলে থাকা গোলান মূলত সিরিয়ার। এর আগে ইসরায়েল কোনোভাবে গোলানের দখল ছাড়বে না বলে দাবি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই দাবি এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে সিরিয়া।
on the attack up till this moment. It is definitely not the first time. আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কলকাতা ও নদিয়ায় নির্বাচনী সভায় মমতার সমালোচনা করলেন মোদি। বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি মমতাও। তৃতীয় দফা নির্বাচনে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিল নির্বাচন কমিশন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠায় ওয়াল স্ট্রিটের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ভাঙার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ওয়াল স্ট্রিটের কাছ থেকে অর্থ নেওয়ায় দলীয় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের কড়া সমালোচনা করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে উদার ও মহান রাষ্ট্র উল্লেখ করে রিপাবলিকান প্রার্থীরা এর মর্যাদা ক্ষুণ্ণ করছেন বলে অভিযোগ করেছেন হিলারি। মঙ্গলবার অনুষ্ঠেয় নিউ ইয়র্ক প্রাইমারিকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরা যখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত, তখন হঠাৎ করেই ব্রুকলিন নদীর তীরে সফরে বের হলেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। সেখানে ভক্ত সমর্থক ও শিশুদের সঙ্গে কিছুটা মনোরম সময় পার করলেন বর্ষিয়ান এই নেতা। এর আগে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের কাছাকাছি এক প্রচার সভায় স্যান্ডার্স বলেন, ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলো এককভাবে মার্কিন জিডিপির 58% সমান সম্পদ কুক্ষিগত করেছে। সমর্থকদের পাশে পেলে দানব হয়ে ওঠা এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার উদ্যোগ নেবেন তিনি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় দলীয় প্রতিদ্বন্দ্বী হিলারির সমালোচনা করেন স্যান্ডার্স। যে পরিমাণ অর্থ আমি আয় করি, হিলারি একটি প্রচার সভা করতে তার চেয়ে বেশি ব্যয় করেন। আমরা জানি এজন্য তিনি ওয়াল স্ট্রিটের উপর নির্ভর করেন, যেটা মোটেও ভালো লক্ষণ নয়। মার্কিন সমাজের আর্থিক বৈষম্য দূর করতে ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলো এখন ভাঙার সময় এসেছে। আমি নিউ ইয়র্কবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আসুন দেশে একটি রাজনৈতিক বিপ্লব আনার লক্ষ্যে কাজ করি। স্যান্ডার্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিলারি এসব বিষয়ে পুরোপুরি নীরব। নিউ ইয়র্কের নির্বাচনী প্রচারে তিনি যুক্তরাষ্ট্রকে সবার জন্য সবচেয়ে উদার রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্র একটি মিশ্র জাতির রাষ্ট্র। সবাইকে সহজে গ্রহণের একটি সহজাত ক্ষমতা আছে আমাদের। রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের এই উদার নীতির বিরুদ্ধে কথা বলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করছেন। এদিকে নিউ ইয়র্ক প্রাইমারিকে সামনে রেখে জোর প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। শনিবারের প্রচার সভায় রিপাবলিকানদের দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ প্রসঙ্গে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শতভাগ দুর্নীতিগ্রস্ত। এটা সত্যি যে রিপাবলিকানদের মধ্যে বড় ধরনের কোনো দ্বন্দ্বের সম্ভাবনা নেই, তবে আমাকে এটা বলতেই হচ্ছে যে এই দলের মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের গন্ডগোল রয়েছে। আমি বিজয়ী হলে রিপাবলিকান দলে বড় ধরনের পরিবর্তন আনব। নিউ ইয়র্ক প্রাইমারির আগে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন আরেক রিপাবলিকান টেড ক্রুজো। এর আগে ওয়াইওমিং অঙ্গরাজ্যে নতুন 14 ডেলিগেটের সমর্থন পাওয়ার পর নতুন উদ্যমে নির্বাচনী প্রচারে ব্যস্ত তিনিও। সঞ্জিদ ইসলাম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী বাঙালিদের অন্যতম পছন্দ ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বিশেষ করে বৈধ কাগজপত্রহীন 1,10,00,000 অভিবাসী সহ বাংলাদেশের জন্য হিলারিকে বন্ধু মনে করছেন সাধারণ প্রবাসীরা। বিল ক্লিন্টনের মতো হিলারি ক্লিন্টনকেও বিজয়ী করতে আবারও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিলারি ক্লিন্টনের পক্ষে প্রচারণা চালাতে জোট বেঁধে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন যুদ্ধে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। সেই দিনটিকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজন করা হয় আনুষ্ঠানিক উন্মুক্ত সংবাদ সম্মেলনের। প্রবাসী বাংলাদেশী সহ অভিবাসীদের নানা সমস্যার সমাধানের জন্য হিলারি ক্লিন্টনের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আমার মনে হয় হিলারি আমাদের জন্য খুবই ভালো হবে। উনি দুবার ছিলেন, বা উনি মুসলিমদের বা ইমিগ্রেশনের জন্য হেল্প করবে, এটাই আমি মনে করি। শি ইজ অলসো আ ওম্যান হু সাপোর্টস ওমেন রাইটস এন্ড আই বিলিভ ওকে ডেফিনেটলি ভোট দেওয়া উচিত। ডেমোক্র্যাট কনভেনশনের একমাত্র দক্ষিণ এশীয় ডেলিগেট, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মিউনিসিপ্যালিটি কর্মচারী ইউনিয়নের নেতা মেজবাউদ্দিনের মতেও প্রবাসী বাঙালিদের উন্নয়নে হিলারি একমাত্র যোগ্য প্রার্থী। হিলারিকে মূল্যায়ন করা একান্ত দরকার আমাদের প্রয়োজনে। যেভাবে রিপাবলিকানরা মুসলমানদের প্রতি
ইমিগ্রেন্টদের প্রতি যেভাবে বিদ্বেষ প্রবণ বক্তৃতাগুলি দিচ্ছে সারা আমেরিকা ব্যাপী, উই হ্যাভ টু স্টপ দ্যাট। একই কথা বললেন জ্যাকসন হাইটসের দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্বকারী সংগঠন নিউ আমেরিকান ডেমোক্র্যাট ক্লাবের নেতা শেখর কৃষ্ণাও। হিলারি একজন অসাধারণ ব্যক্তি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিটি ক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখেছেন। তবে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হলো দক্ষিণ এশীয় কমিউনিটিগুলোর সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এই অঞ্চলের প্রধান সমস্যাগুলো তিনি জানেন। হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। হিলারি ক্লিনটন সবসময় দক্ষিণ এশীয় কমিউনিটির পাশে ছিলেন, তাই এ অঞ্চলের মানুষদের উচিত তার সমর্থনে এগিয়ে আসা। ইসলাম এবং অভিবাসী বিরোধী রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের বিপরীতে হিলারিকে নির্বাচিত করা এই মুহূর্তে জরুরি বলেও মত প্রকাশ করেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত এই কাউন্সিলম্যান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এখন উত্তপ্ত সেখানকার রাজনৈতিক মহল। এরই জেরে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় প্রচারণায় তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি ভঙ্গের নোটিশের উত্তর নিজে না দিয়ে মুখ্য সচিবকে দিয়ে দেওয়া উচিত হয়নি মমতার। বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে দ্বিতীয় দফার ভোট গ্রহণকালে সংঘর্ষের ঘটনার পর তৃতীয় দফায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 21 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে বিধানসভার তৃতীয় দফার ভোট গ্রহণ। তাই শেষ মুহূর্তে জনমত নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে ক্ষমতাসীন তৃণমূল এবং বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সহ বিরোধী দলগুলো। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এবং নদিয়ায় দুটি রাজনৈতিক সভা করেন। প্রথম এবং দ্বিতীয় দফার মতো এবারও তিনি প্রচারণায় তৃণমূলের সমালোচনা করতেই ব্যস্ত ছিলেন। তিনি বলেন, নারদা কাণ্ডে তৃণমূলের সম্পৃক্ততা রয়েছে বলেই মুখ বন্ধ করে রেখেছেন মমতা। আর তাকে পাঠানো বিধিভঙ্গের নোটিশের উত্তর দলের মুখ্য সচিব দেয়ায় প্রমাণ হয় সরকারের। ভারতের উড়িষ্যা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে 27 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 11 জন। পুলিশ জানায়, রোববার বাসটি ওপেরা দলের সদস্যদের নিয়ে উড়িষ্যার হিলি অঞ্চল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে 250 ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 27টি মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গুরুতর আহত 11 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে স্থগিত হয়ে গেল ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় কুয়েতে শান্তি আলোচনা। আফগানিস্তানের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ কুন্দুজ দখলে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ হয়েছে। আল জাজিরা জানায়, রোববার তীব্র লড়াইয়ের মধ্যেই দুপক্ষ প্রদেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। শহরটিকে পূর্ব, উত্তর ও পশ্চিম দিক থেকে ঘিরে রাখার দাবি করেছে তালেবান। তবে তাদের হটিয়ে দেওয়ার দাবি করে আফগান সেনারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত কয়েকদিন প্রদেশটিতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 54 তালেবান নিহত হয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববারই সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 38 তালেবান নিহত হয়। 2015 সালের সেপ্টেম্বরে কয়েকদিনের জন্য তালেবান কুন্দুজ দখলে নিলেও দ্রুতই সরকারি বাহিনী তা পুনর্দখল করে। লিবিয়ায় অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ সমর্থিত ঐক্যের সরকার আজ থেকে কাজ শুরু করতে যাচ্ছে। রয়টার জানায়, ত্রিপোলিতে এরই মধ্যে 6টি মন্ত্রণালয়ের ভবন এই সরকারের অধীনে এসেছে। সোমবার এই ভবনগুলোতেই প্রশাসনিক কাজ শুরু করেছে তারা। রাজনৈতিকভাবে বিপর্যস্ত লিবিয়ায় স্থিতিশীলতা ফেরাতে এই সরকারের ওপরই আস্থা রাখছে পশ্চিমা দেশগুলো। নতুন করে দেশটিতে তেল উত্তোলন শুরু করে অর্থনৈতিক পুনর্গঠন ও ভূমধ্য সাগর হয়ে ইউরোপমুখী শরণার্থীর স্রোত ঠেকাতে এই সরকার যেন দ্রুত কাজ শুরু করতে পারে, সে লক্ষ্যেই আন্তর্জাতিক মহল একে সমর্থন দিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরে লিবিয়ার প্রধান দুই বিরোধী পক্ষের মধ্যে মতৈক্যের সরকার গঠনে চুক্তির পর গত মাসে নতুন সরকারের প্রতিনিধিরা ত্রিপোলিতে পৌঁছান। এখনও দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ও আইএস সক্রিয়। ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায়
কুয়েতে শান্তি আলোচনা আজ শুরুর কথা থাকলেও হাউথিদের বিরোধিতার মুখে তা স্থগিত ঘোষণা করা হয়েছে। হাউথি নেতা আলী আব্দুল্লাহ সালে অভিযোগ করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সরকারি বাহিনী এবং সৌদি জোট ইয়েমেনে হামলা চালিয়েছে। হাউথিদের বক্তব্য, এমন অবস্থায় শান্তি আলোচনার কোনো অর্থ নেই, তাই আলোচনায় অংশগ্রহণ করবে না তারা। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর চলতি মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইয়েমেনি হাউথি বিদ্রোহী ও সৌদি জোট। ইরানের সামরিক বাহিনী দিবস উপলক্ষে তাদের উদ্ভাবিত নতুন S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। সোমবার দেশটির ইসলামী বিপ্লবের নেতা প্রয়াত আয়াতুল্লাহ খোমেনির সমাধির সামনে আয়োজিত প্যারেডে এই প্রদর্শনী করে সেদেশের সামরিক বাহিনী। S-300 ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের যুদ্ধ বিমান ও বোমারু বিমানের প্রদর্শন করা হয় ওই প্যারেডে। ইরানের সবচেয়ে এলিট বাহিনী হিসেবে খ্যাত 65th স্পেশাল ফোর্স ব্রিগেড এর সদস্যরাও এতে অংশ নেয়। এতে প্যারেডে সামরিক বাহিনীর সালাম গ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরাকে মন্ত্রিসভা পরিবর্তনের দাবিতে রাজধানী বাগদাদের রাস্তায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। রয়টার্স জানায়, দুর্নীতির দায়ে অভিযুক্ত বর্তমান মন্ত্রিসভাকে সরে যেতে শিয়া নেতা মুক্তাদা আল সাদর সরকারকে যে আলটিমেটাম দিয়েছেন তার প্রতি সমর্থন জানাতে রোববারও রাস্তায় ছিলেন শত শত ইরাকি। এর আগে পার্লামেন্টে নতুন মন্ত্রিসভা অনুমোদনে ব্যর্থ হলে আন্দোলনের হুমকি দিয়েছিলেন মুক্তাদা আল সাদর। গত শনিবার টানা তৃতীয়বারের মতো ইরাকি পার্লামেন্ট প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি প্রস্তাবিত নতুন মন্ত্রিসভা অনুমোদনে ব্যর্থ হয়। দুর্নীতি দমনে সম্প্রতি বিরোধী দলের দাবির মুখে টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করে গত 31শে মার্চ নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী আবাদি। পরে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকদের দাবির মুখে তা বাতিল করে পুনরায় মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন তিনি। MPs voted to sack the parliamentary speaker and his deputy says that vote. বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে রোববার কয়েক হাজার মানুষ র্যালি করেছেন। এমন সন্ত্রাসী হামলার প্রতি ঘৃণা জানিয়ে এ সময় তারা স্লোগান দেন। পাশাপাশি বৈশ্বিক শান্তি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। সঙ্গে দাবি জানান আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার। গেল মাসে বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসীরা সিরিজ হামলা চালিয়ে 32 জনকে হত্যা করে। দক্ষিণ চীন সাগরে বড় আকারে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাদের তৎপরতার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। চীনের PLA দৈনিকের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, মহড়ার সত্যিকার যুদ্ধের পরিবেশ সৃষ্টির জন্য উন্নত পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ চৌম্বকীয় আবহ সৃষ্টি করে সেনা প্রশিক্ষণ দেওয়াও এই মহড়ার অংশ ছিল বলে জানায় দৈনিকটি। এর মাধ্যমে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের নৌবহরের রণপ্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি তাদের। বিরোধপূর্ণ এই অঞ্চলে চীনের কৃত্রিম দ্বীপ নির্মাণ ও সামরিক উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করার 1 সপ্তাহ না পেরোতেই নতুন করে এই মহড়া চালালো চীন। উত্তর কোরিয়া আরও একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউইন হাই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে পার্ক এমন মন্তব্য করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে খুব শিগগিরই দেশটি পঞ্চম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। তিনি দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন যে কোনো প্ররোচনামূলক কর্মকাণ্ডের কড়া জবাব দিতে। সিউলের সেনাবাহিনীও জানিয়েছে পিয়ংইয়ং পরবর্তী পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত আছে। যে কোনো সময় তারা এই পরীক্ষা চালাতে পারে। দেশটি এই বছর স্যাটেলাইট উৎক্ষেপণের নামে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় বলে দাবি করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরপর উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, রোববার সুইজারল্যান্ডের জেনেভা থেকে আসা এয়ারবাস 320 হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগে এর সামনের অংশে ড্রোন আঘাত করে। তবে কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনার পর বিমানের 5 ক্রু সহ 137 আরোহী সবাই
অক্ষত আছেন বলে জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র। প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করেছেন এবং তা পরবর্তী উড্ডয়নের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এদিকে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। Drones are undoubtedly become tools. You're not allowed to fly them too close. ফিলিপিন্সের ব্যাংকিং পদ্ধতির দুর্বলতার কারণেই বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থ দেশটির ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এমন বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা ব্যক্তিগত হিসেব থেকে ছাড়া হতো না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ABS-CBN-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান জন গোমেজ। গেল 4 ফেব্রুয়ারি সাইবার হ্যাকিং এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার পাচার হয় ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়। 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাচার হওয়া 2 কোটি ডলার বাংলাদেশ ফেরত পেলেও ফিলিপিন্সের 8 কোটি 10 লাখ ডলারের বেশিরভাগই জালিয়াত চক্র ও ক্যাসিনোর মাধ্যমে চলে যায় ব্যাংকিং চ্যানেলের বাইরে। ফিলিপিন্সের মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBCর জুপিটার শাখার 4টি ভুয়া অ্যাকাউন্টে জমা হয় পাচার হওয়া রিজার্ভের অর্থ। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে 9 ফেব্রুয়ারি ব্যাংকটিকে সতর্ক বার্তা দিলেও বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতর সহায়তায় এই অর্থ চলে যায় চীনা ব্যবসায়ী কিমংয়ের ক্যাসিনো ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলড্রামের কাছে। 29 ফেব্রুয়ারি RCBCর ভুয়া অ্যাকাউন্টগুলো জব্দ করার জন্য আদালতে মামলা করে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এরপর রিজার্ভ পাচারের ঘটনা তদন্তে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির প্রথম শুনানি শুরু হয় 15 মার্চ। এরপর 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়া 5ম দফা শুনানিতে উঠে আসে এই ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম। এর মধ্যে রয়েছে জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতো, অ্যাঞ্জেলো তোরেস, RCBCর আঞ্চলিক বিপণন কর্মকর্তা বিগদিত্তো কাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান, RCBCর চেয়ারম্যান লরেঞ্জো তান, চীনা ব্যবসায়ী কিমং, ওয়েকেং জু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর ডিং এবং গাও। এছাড়াও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ও তার স্বামী মাইকেল কনকন বাতিস্তার জড়িত থাকার কথাও উঠে আসে শুনানিতে। ইতিমধ্যে চীনা ব্যবসায়ী কিমং অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে জমা দিয়েছেন 55 লাখ ডলার। তার দুটি ক্যাসিনো থেকে আরো প্রায় 98 লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও ফিলড্রামের কাছে রিজার্ভের আরো 1 কোটি 70 লাখ ডলার রয়েছে বলেও জানা গেছে। আর এই অর্থ ফেরত পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানিয়েছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপিন্স সরকার ও ব্লু রিবন কমিটির সহযোগিতায় বাংলাদেশের সরকার ও বাংলাদেশ ব্যাংক বেশ সন্তুষ্ট। তবে ফিলরিমের কাছে থাকা অর্থ আছে কিনা কিংবা এটি বাংলাদেশে ফেরত পাবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে বাংলাদেশ থেকে এত সহজে অর্থ পাচার বা ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে যাওয়া সহজ নয়। অর্থ পাচারের মতো ঘটনা ঠেকাতে ফিলিপিন্সের ব্যাংকিং আইন আরো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্য RCBC দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ 5 কোটি ডলার ফেরত দেওয়ার জন্য বোর্ড সদস্যদের অনুরোধ জানাবেন বলে আশ্বাস দেন ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তান। এজি মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতি মার্কিনীদের কোনো আস্থা নেই। সম্প্রতি এক জনমত জরিপে এমনই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা AP এবং আমেরিকান প্রেস ইনস্টিটিউটের করা ওই জরিপে দেখা গিয়েছে মাত্র 6% মার্কিন নাগরিক তাদের গণমাধ্যমের খবরে বিশ্বাস রাখে। তাদের বক্তব্য, মার্কিন গণমাধ্যমগুলোতে সঠিক তথ্য দেয়া হয় না। জরিপে আরও দেখা গেছে খবরের জন্য মার্কিনীরা গণমাধ্যমকে টপকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখছে। এর মধ্যে ফেসবুক খবরের জন্য সবার বিশ্বস্ততা অর্জন করেছে। সিঙ্গাপুরের অন্যতম বিনোদন পার্ক হপার ভিলা। 1937 সালে নির্মিত এই পার্কটিতে চীনা কল্পকাহিনী ও লোককথার অসংখ্য চরিত্রের ভাস্কর্য ও বিভিন্ন স্থাপনা ফুটিয়ে তোলা হয়েছে। বাবা মায়েরা তাদের সন্তানদের চীনা বিভিন্ন লোককাহিনীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসেন হপার ভিলায়। চীনা বংশোদ্ভূত একটি পরিবার এই পার্কটি নির্মাণ করে। গত 68 বছর ধরে এর দেখাশোনা করে আসছেন সেই পরিবারেরই একজন টিউ ভিউ সেং। সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলের প্যাসির প্যানজাং রোডের পাশে হপার ভিলার অবস্থান। পার্কটির ভেতরে প্রবেশ করলে কল্পকাহিনীর নানা চরিত্র আর ভয়ঙ্কর সব জীবজন্তুর ছবি দেখে ভয়ে গা ছমছম করে উঠবে। কিন্তু এসবে সত্যিই ভয়ের কিছু নেই বলে জানালেন পার্কটির তত্ত্বাবধানকারী টিউ ভিউ সেং। হপার ভিলা নাকি মানুষের কাছে খুবই একটি ভয়ের জায়গা, কিন্তু আমার কাছে কখনোই এমনটি মনে হয়নি। ছোটবেলায় আমি সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে একাকী ঘুরে বেড়াতাম। আমি ভয়ের কিছুই দেখিনি।
বংশ পরম্পরায় নিজ সন্তানের মতোই গত ৬৮ বছর থেকে পার্কটি আগলে রেখেছেন ৮২ বছর বয়সী তিউ। নিজ হাতেই যত্ন নেন ১,০০০-এরও বেশি ভাস্কর্য ও ছোট বড় ১৫০টি স্থাপনার। এমনকি মনের আনন্দেই রং করা, ধোয়া মোছার কাজও নিজ হাতে করেন তিনি। কিন্তু যখন দর্শনার্থীদের অসচেতনতা কিংবা গাছের ডালপালা পড়ে ভাস্কর্য বা স্থাপনার কোনো অংশ ভাঙা দেখেন, খুবই মর্মাহত হন। এটি আমার পূর্বপুরুষদের তৈরি। পরিবারের সবাই এখানে ঘুরে বেড়াতেন। এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিউর সন্তানেরা পড়াশোনা করে চাকরি কিংবা ব্যবসা করছেন। এতদিন তিনি একাই পার্কটির তত্ত্বাবধান করলেও সম্প্রতি তার একজন শিষ্য জুটেছে। তবে এত খুঁটিনাটি বিষয়গুলো সে বুঝে নিতে পারবে কিনা তাতে সন্দিহান তিনি। শিশুদের কাছে এই পার্কটি স্বপ্নের মতো। এর এক একটি ভাস্কর্যে লুকিয়ে আছে এক একটি গল্প। চুরি করা, মিথ্যা বলা কিংবা বড়দের অশ্রদ্ধা করা হলে মৃত্যুর পর শাস্তি পেতে হবে, এমন সব কথাই বলা হয়েছে এতে। আর এই গল্পগুলো ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হল ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রস্তাব। পক্ষে বিপক্ষে লাখো মানুষের মিছিল। ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭২। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় ২.৫ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ। সিরীয় বিদ্রোহীদের উপর সরকারি বাহিনীর হামলার প্রতিশোধে পাল্টা হামলার আহ্বান। শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয়। এবং ওয়াল স্ট্রিটের কাছ থেকে অর্থ নেয়ায় হিলারির সমালোচনা করলেন বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করছেন রিপাবলিকান প্রার্থীরা, অভিযোগ হিলারির। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।